এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, আমাদের এখানে তো আমাদের কিছুই হয় নাই। কাদের সিদ্দিকীর জনতা পার্টিকে ডাকলেন না কেন? মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না, সেটাই উনি এস্টাবলিশ করছেন 16 বছরে। এই জাতীয় ঐক্যমত্য তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন। 69 এবং 71 তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। যে সংবিধানটার কথা আমরা বারবার বলি, ওটার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে। আমাদের কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? এনসিপি পার্টি যারা লিডার আছেন ভাই, এদের চাল চলন জীবনযাপন দেখেন। আপনাদের এখানেও আসে অনেক এনসিপি লিডার, দেখেন তো কি গাড়ি নিয়ে আসে। হেলিকপ্টার আরো আছে, সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে। হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। আওয়ামী লীগের হাতে কিন্তু মুক্তিযুদ্ধ নিরাপদ ছিল না, থাকলে এই পরিস্থিতি হয় না। কোন টিচার থাকবে কোন টিচার থাকবে না, এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে। শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে, এর চাইতে বড় ফাঁসি তো আর তার হয় না। আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে নিয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে প্রতিদিন আলাপ করে। জানে না 71-এ কি করেছে জামাত? সবকিছুই জানে। কোনো হিন্দু এই গত 15 মাসে চাকরি পায়নি। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাসুদ কামাল, এবং তার পাশে আছেন রাজনৈতিক বিশ্লেষক আবু হেনা রাজ্জাকি, এবং সর্বশেষ আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে ভোট নিয়ে এত শঙ্কা কেন। শুরুতেই মাসুদ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ধারণা থাকলেও গ্রামীণ অঞ্চলের মানুষের কিন্তু এখনো গণভোট নিয়ে কম ধারণা আছে সেই অনুযায়ী। কিন্তু প্রশ্ন উঠছে যে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এখন এই অভিজ্ঞতা যে অর্জন করতে যাচ্ছে এবং এত চ্যালেঞ্জ নিচ্ছে, শেষ পর্যন্ত চ্যালেঞ্জ টিকে থাকতে পারবে তো কমিশন? পারবে কিনা এটা আসলে বলা কঠিন। মানে তারা কি করবে, তাদের কতটুকু দক্ষতা আছে, কতটুকু আত্মবিশ্বাস আছে, কতটুকু মেরুদণ্ড আছে, এগুলি সবই তো আসলে কোনোটাই তো পরীক্ষা হয় নাই। এই সাধারণত আমরা দেখি না যে এসএসসি পরীক্ষার আগে একটা প্রি টেস্ট হয়, একটা টেস্ট হয়, তারপরে ফাইনাল পরীক্ষায় যে অবতীর্ণ হই। এটা কি কারণে করে? যে একটা এক্সপিরিয়েন্স, জানো আমি পারবো, এরকম একটা। তো এদের কোনো প্রি টেস্ট হয় নাই, সরাসরি তারা ফাইনালে যাচ্ছে। এবং এমন একটা ফাইনালে যারা যাচ্ছে যেটা নাকি আগের কোনো ফাইনাল এত কঠিন হয় নাই বাংলাদেশের ইতিহাসে। এর আগে কখনো এরকম দুটো গুরুত্বপূর্ণ নির্বাচন একই দিনে হয় নাই, এবার হতে যাচ্ছে। তো তাহলে কি এই নির্বাচন দুটো আলাদা হওয়া উচিত ছিল? প্রশ্ন কিন্তু অনেকগুলো, যে আপনি কি গণভোট আলাদা করতে পারতেন? আলাদা করলে কি ভালো কিছু হতো? অথবা আরেকটা জরুরি প্রশ্ন, যে গণভোটটা করার কি আদৌ কোনো দরকার ছিল? আমি কিন্তু এই তৃতীয় বক্তব্যের পক্ষের লোক। আমি মনে করি গণভোটটাই অর্থহীন একটা প্রজেক্ট। এটা কিছু লোকের গোয়ার্তুমির কারণে এই জিনিসটা হচ্ছে, এবং গণভোটটা করার কোনোই প্রয়োজন ছিল না, এটার কোনোই অর্থ বহন করে না। এবং তারপরেও এই গণভোটটাকে আমাদের সরকার নিজেদের অনভিজ্ঞতার কারণে হোক, অথবা এটাকে কি বলবো, তাদের খারাপ নিয়তের কারণে হোক, কোনটা আমি বলতে পারবো না, তারা এই গণভোটটাকে জটিলতম করে তুলছে। এখানে 4টা প্রশ্ন রাখছে। এই 4টা প্রশ্নের কোনোদিন হা নাতে জবাব হয় না, সিম্পল হয় না। এখানে যে 1 নম্বরে যে প্রশ্নটা আছে, আমি একটু বলি আপনাকে। 1 নম্বর যে প্রশ্নটা আছে, সেখানে কিন্তু বলা হয়েছে আপনি কি এই সরকার, নির্বাচন কমিশন এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে এই জুলাই সনদ যেভাবে আছে এটাকে আপনি চান কিনা? তো ঠিক আছে, আপনার তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এটা নিয়ে সবাই একমত আছে, মানলাম। কিন্তু যে প্রক্রিয়ায় সাংবিধানিক সংস্থাগুলো গঠিত হবে, তার প্রত্যেকটাতে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন নোট অফ ডিসেন্টের মানে কি? বিএনপিটা চায় না। আর যদি বিএনপিটা না চায়, তাহলে ওইটার মধ্যে ওই সনদে যেটা আছে, ওটা যদি কেউ বিএনপির কোনো যদি হা ভোট দেয়, তাহলে কি হলো? বিএনপি যেটা না চায় সেটাকে হা ভোট দিতে হবে। জি, অবশ্যই। আবার বিএনপি যদি না ভোট দেয়, বিএনপির সবাইকে যদি বলে যে আমি তো এগুলি চাই নাই, এগুলির মধ্যে আমার নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট মানে কিন্তু মানে পরিপূর্ণ আপত্তি, তো এটা চাই না। এবং না চাওয়াটা আমি মনে করি লজিক্যাল। যেমন উদাহরণ দিয়ে বলি আপনাকে, ওখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি কী কী আছে, যেমন পিএসসি, অডিটর জেনারেল, তারপরে আপনার দুদক, তারপরে আপনার মানে বিভিন্ন এই যেগুলো আমি বললাম আর কি, এরকম 5-6টা আছে।
এই প্রত্যেকটাতে 7 জনের একটা কমিটি বানানো হয়েছে যারা নাকি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগ করবে। এই 7 জনের কমিটিতে কোনোটাতেই সরকারি দলের কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই। আচ্ছা, কোনোটাতে এমন আছে যেমন দুদকে 2 জন হলো সরকারি দলের, আর বাদ বাকি 5 জনই হলো হয় বিরোধী দল না হলে দল নিরপেক্ষ। পিএসসিতে 3 জন সরকারি দলের, 4 জন বিরোধী দলের। এখন অবস্থাটা এমন দাঁড়াইছে, আমি যদি মানে আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে একটা দৌড় প্রতিযোগিতা হবে, যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে রৌপ্য পদক, আর যে সেকেন্ড হবে তাকে দেওয়া হবে স্বর্ণ পদক। হইল, এখন আপনি যদি বিরোধী দল হন তাহলে এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বিরোধী দলের ইচ্ছা অনুযায়ী হবে। তো এই ক্ষেত্রে যদি বিএনপি নোট অফ ডিসেন্ট দেয়, তো বিএনপির আপনি খুব গালাগালি করতে পারবেন। হয়তো বা হতে পারে যে গণতন্ত্রের স্বার্থে এটাই সবচেয়ে ভালো, হতে পারে, কিন্তু এরাও তো একটা পদ্ধতির মাধ্যমে রাজনীতি করতেছে, এরাও তো এটা শুই না দেখে বাস্তবায়ন করে অভ্যস্ত না। নোট অফ ডিসেন্ট দিছে, ভালো কথা। এখন কোশ্চেনটা হলো, বিএনপির সবাই যদি তাহলে ওর দলের কথা ভাই প্রথম কটাতে নোট মনে করি এটা তো আমি চাই না, তাহলে না দিলাম। এখন না দিলে কি হবে? এই জুলাই সনদে তো অনেক ভালো ভালো জিনিসও আছে, যেমন উচ্চকক্ষ আছে। উচ্চকক্ষটা আমি পার্সোনালি খুব পছন্দ করি। উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে হবে নির্বাচন, আমি এটাও পছন্দ করি। এখন যখন আপনি না দিয়ে দিবেন মানে প্রথম প্রশ্নের কারণে, তখন তো বাদ বাকি প্রশ্নগুলিও কিন্তু না হয়ে গেল। তো এটা তো ভাই হয় না। একাধিক অপশনের জন্য একটা হ্যাঁ অথবা না দেওয়া, আপনি সেটা সমাধান করবেন হয় না। এবং তার উপরে কথা হলো, এটা আপনি করতেছেন কেন? কথাটা আপনি করতেছেন কেন? করতেছেন এই কারণে, যখন একটা সংসদ আসবে, সেই সংসদকে আপনি বাধ্য করতেছেন যে তোমার এইগুলি বাস্তবায়ন করতে হবে। এই জন্যই তো করতেছেন। সংসদকে আপনি বলবেন যে তোমরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে বটে, কিন্তু জনগণ তোমাকে নির্বাচন করার পাশাপাশি তারা এটাও বলছে যে জুলাই সনদে যা যা আছে তোমাদের এগুলি মানতে হবে। আপনি এই জন্য করতেছেন, তাই তো? আচ্ছা, এখন আমি একটু পেছনে যাই। জুলাই সনদের এই যে গণভোটটা আপনি করলেন, এই গণভোটটা করার আদেশটা কে দিয়েছে? এটা কি আমাদের সংবিধানে আছে? নাই। তো এটা কে দিল আদেশ? এটা হলো গিয়ে রাষ্ট্রপতি এটা অধ্যাদেশ জারি করছে, যে এই অধ্যাদেশে বলে এই গণভোটটা হবে। ওকে, হবে। এই অধ্যাদেশটা যদি আগামী সংসদে রেটিফাই না হয়, তারা যদি বলে যে গণভোট করার কোনো দরকার নাই, অথবা এটা মনে করেন আগামী সংসদের প্রথম অধিবেশনে কিন্তু মানে প্রথম যে ইটা হবে মানে অধিবেশন না, মানে প্রথম যে কদিন থাকবে সংসদটা, এর মধ্যে কিন্তু এটাকে রেটিফাই করতে হবে, তা না হলে প্রশ্নের মুখে পড়ে যেত। এখন ধরেন ওরা এই প্রসঙ্গটা তুললই না, অনেক প্রসঙ্গ আছে অন্যগুলো তুলে, এটা তুললই না, না তুলে সংসদ শেষ হয়ে গেল। তাহলে এটা কি হলো? তাহলে গণভোট করার যে আইনে বলে আপনি গণভোট করলেন, সেই আইনে তো তখন তো পুরো গণভোটের ডালেন ভয়েড হয়ে গেল রে ভাই। কি করতেছে এরা? ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, একটু আপনার কাছে এবার একটু আসতে চাই। মাসুদ কামাল ভাই যেটা বলছেন যে গণভোট এই মুহূর্তে অর্থহীন, না আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এটা আসলে কেন অর্থহীন হয়ে গেল? জি, ধন্যবাদ। ভাই যেমনটি বললেন, আমি তার সাথে প্রায় পুরো বিষয়ই একমত। শুধু আমি একটু আরেকটা দিক থেকে একটু দেখতে চাই যে সরকার কেন এরকম তালগোল পাকাচ্ছে। তারা যে বোঝে না এটা তো আসলে ভাববার কোনো কারণ নাই, কারণ সকলেই অভিজ্ঞ মানুষ এবং তারা যখন সরকারের বাইরে ছিলেন গণতন্ত্রের প্রতি মানুষের নানান রকম মানবিক কাজের প্রতি তাদের যে দায়বদ্ধতা আমরা দেখে এসেছি, তার সঙ্গে তো ঠিক এই তালগোল খুব মিলছে না। এখন তালগোল নম্বর 1, আপনি যদি গ্রাহ্য নির্বাচনগুলো দেখেন 1991, 96, 2001 এবং 2008, তারপরের 3টি তো আওয়ামী লীগ ছলে বলে কৌশলে প্রতারণার আশ্রয় নিয়েছে। এই 4টি নির্বাচনের যে ভোট সংখ্যা যদি আপনি দেখেন, শতকরা 40 করে বিএনপি এবং আওয়ামী লীগের ভোট। তাহলে তারা যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বসছে, তারা প্রথমেই কিভাবে বাছাই করলো এই রাজনৈতিক দলগুলোকে? সিপিবি এবং 4টি প্রধান বাম দল তারা বলল যে 72-এর সংবিধানের থেকে যে মূল স্তম্ভ যদি এভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত না হয় আমরা যাব না বলে তারা মিটিং থেকে উঠে চলে গেছে। ঠিক এইরকম কোনো প্রসঙ্গে যদি জামাত বা এনসিপি চলে যেত অথবা বিএনপি চলে যেত, সরকার কি কোনো উদ্যোগ নিত না তাদেরকে আনবার জন্য? তাহলে বামদের জন্য কি সরকার কোনো উদ্যোগ নিয়েছে?
তাহলে আপনি দেখুন যে এই যে জেস্চারটা সরকারের কি ইঙ্গিত দেয়, তার মানে বাম দলের কোনো প্রয়োজন নাই, অর্থাৎ প্রগতিশীল মুক্তিযুদ্ধের সপক্ষের যারা যারা ৭১-এর যেই বিস্তৃত প্রেক্ষাপটটি তৈরি করলেন পুরো ৬০ দশকে জুড়ে, তারা কিন্তু অনুপস্থিত এই ৩০টি রাজনৈতিক দলের বৈঠকে। অনুপস্থিত জাতীয় পার্টিকে আপনারা অনেকেই বলছেন যে ফ্যাসিবাদের দোসর। তাহলে জাতীয় পার্টি নিশ্চয়ই আওয়ামী লীগের সঙ্গে সহযোগিতা করেছে, অনেক ন্যাক্কারজনক কাজ তারা করেছে। এর সাথে তো অনেক দলেও ছিল, অবশ্যই ইসলামিক শুধু দল not only জাতীয় পার্টি। ইসলামিক দলগুলো এখন আবার জামাতের সঙ্গে গিয়ে জোট বেঁধে এখন নানান রকম হইচই করছে, তারা অত্যন্ত প্রগতিশীল হয়ে উঠেছে। তাহলে তাদের ক্ষেত্রে আপনি এক যাত্রায় এক ফল, আর জাতীয় পার্টির জন্য আর এক ফল করবেন কেন? এখন আসুন আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত তাদের নেতাদেরকে বিচার করা হচ্ছে এবং এটা খুবই যৌক্তিক, এই বিচারের অবশ্যই তাদের মুখোমুখি হতে হবে। তাহলে জামায়াতে ইসলামী যে একটি জাতির অভ্যুদয়ের পেছনে দাঁড়িয়ে গেল, বিপরীতে দাঁড়িয়ে গেল, ৩০ লক্ষ মানুষের মৃত্যুর জন্য তারা কাজ করলো এবং নিজের দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়ালো। ১৬ই ডিসেম্বরে যে আত্মসমর্পণ দলিল আছে সেখানে লিখিত আছে পাকিস্তানি নৌ, বিমান এবং সেনাবাহিনীর পাশাপাশি সিভিল আর্মড ফোর্সেস আত্মসমর্পণ করেছে। এই সিভিল আর্ম ফোর্স কারা? এই জামাতে ইসলামী, আল বদর, আল শামস। এবং সেটা 14ই ডিসেম্বরে কি ঘটনা তারা ঘটিয়েছে সেইগুলো যদি আপনারা কোনো রকম অ্যাড্রেস না করেন, সরকার কি একবারও বলেছে জামাতের এই ঘটনাগুলো নিয়ে? কোনো কিছু নেই তাহলে তাদের তৎপরতা থেকে আমরা কি বুঝতে পারি যে আমরা একটি বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়ে যাচ্ছি, যেই বিভাজন আমাদের পরিষ্কার করছে যে একদিকে থাকবে ডানপন্থারা এবং আরেকদিকে বামপন্থী এবং প্রগতিশীল অনুপস্থিত থাকবে। তার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মানিকগঞ্জে যে বাউলকে পানিতে ফেলা হচ্ছে, একগুচ্ছ বাউলকে জেলে দেওয়া হচ্ছে। তার আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হয়েছে, আপনার ঐতিহাসিক নিদর্শন, স্মৃতিময় নিদর্শন, স্থাপনা, মাজার লাগাতার ভাঙচুর করা হয়েছে। ৩২ নম্বর দুদিন ধরে ধানমন্ডির ৩২ নম্বর ভাঙা হয়েছে বুলডোজার দিয়ে। সরকারের ভ্রুক্ষেপও করার প্রয়োজন বোধ করেন নাই সরকার। তাহলে এগুলো কি ইঙ্গিত দেয়? ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি আগামীতে একটি বিভাজিত সংস্কৃতির মধ্যে যাতে পড়ে এবং সেখানে একপাশে থাকবে সাম্প্রদায়িক শক্তি। বিএনপির নামে মাত্র আছে, এই কারণে নামে মাত্র, কারণ বিএনপি আপনি দেখুন যে তারা রাউজান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত। বিশ্ববিদ্যালয়ে যেই ভোটগুলো হলো সেখানে কিন্তু জামাত শিবিরের ছাত্র সংগঠন জিতে যাচ্ছে। আপনি প্রশাসনের অবস্থাটা দেখুন, এখন নানান রকম লটারির কথা শুনতে পাচ্ছি, বিভিন্নভাবে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে জামাতে ইসলামী এবং অন্য ইসলামিক পক্ষগুলো থেকে। সেই চাপগুলো কিন্তু সরকার আবার রাখছেন। সবচেয়ে বড় কথা, দেশের যে সাংস্কৃতিক যে একটা বিপর্যয় ঘটে গেছে, আমাদের যারা অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদেরকে ধরে ধরে ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে। মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? এটা কি আওয়ামী লীগের একক সম্পত্তি? এই ৩২ নম্বর কি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন? এটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ স্থাপনা। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখতে পারবে না, আমাদের সন্তানদের মুক্তিযুদ্ধের কথা জানতে পারবে না। মুক্তিযুদ্ধের কথা বলা হলে বলা হবে এই পুরনো প্যাচাল আর শুনতে চায় না এই জেনজে। তো জেনজিরা কি শুনতে চায়? ভারত প্রীতির বিরুদ্ধে বলা হচ্ছে, খুবই সঙ্গত প্রস্তাব। ভারতের সঙ্গে তো আমাদের খুব প্রীতিপূর্ণ জায়গা থাকবার কিছুই নাই, তাহলে তো আমরা তাদের অঙ্গরাজ্যই হতাম। ভারতের সাথে যেভাবে আমরা যাব না, তাদের চোখে চোখ রেখে যেভাবে আমরা কথা বলবো, পাকিস্তানের সাথেও আমরা ঠিক এই একই কাজটি করতে চাই। কিন্তু পাকিস্তানের সাথে নানান রকম প্রীতিময় সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। তাদের যে লাগাতার শিল্পীরা আসছে, কোথায় সেখানে আমরা তো কোনো কথা শুনতে পাচ্ছি না। তাহলে আপনি সাংস্কৃতিক একটা রাষ্ট্র চেহারা কিভাবে দাঁড়ায় তার মূল স্তম্ভ থেকে? আমাদের চেহারাটা দাঁড়িয়েছে কোথায়? ৭১ সালে। তার আগে 23 বছরের যে বিরোধ পাকিস্তানের সাথে, এটা কি বিরোধ ছিল কি আমাদের আপনাকে আমার পছন্দ হয় না এরকম প্রেম বিরোহের বিরোধ ছিল নাকি? বিরোধ ছিল জাতিগত, সাংস্কৃতিকগত বিরোধ ছিল। তারা আমাদেরকে পদানত করে রাখতে চেয়েছিল, আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, আমাদেরকে আগ্রাসনের মধ্যে ফেলেছিল। আমরা সেগুলো মানিনি, আমরা বিদ্রোহ করেছি। প্রথমে 52 সালে ভাষা আন্দোলন নিয়ে, তার ধারাবাহিকতা 69 হয়ে 71 সালে গেছে, রক্তাক্ত মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা 4টি মূলনীতি পেয়েছি সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে। তার একটি অন্যতম ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র আমাদের বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করেছে।
ভারত থেকে আলাদা করেছে। আমরা এই চেতনাগুলোকেই বিসর্জন দিয়ে আসলে কোন দিকে যাচ্ছি। আরেকটি কথা হচ্ছে, এই যে গণভোট যেমন অপ্রয়োজনীয়, একই সাথে অপ্রয়োজনীয় সরকারের এই অহেতুক জবরদস্তি। এই অহেতুক জবরদস্তি একটি কর্তৃত্ববাদের ইঙ্গিত করে। আপনাকে 270 দিনের মধ্যে এটাকে পাশ করতে হবে, না হলে এটা অটোমেটিক পাস হয়ে যাবে। একটা সার্বভৌম সংসদের উপরে আর কি করে আপনি জোর করতে পারেন? তাহলে সংসদ সদস্যরা করবেন কি সেখানে গিয়ে? আরেকটি কথা হচ্ছে, আপনার যে গণতন্ত্র, সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রয়োজন সকলের। আপনার 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সকলের সমমর্যাদা, সকলের সম অধিকার, যেটা আওয়ামী লীগ গত 16 বছরে মানেনি। সেই জন্যই তো সব শ্রেণী পেশা সবাই মিলে, এখানে কেউ একক কোনো কর্তৃত্ব নিতে পারবে না। এখন অনেকের কথা শুনে আমরা করেছি। আমরা সকলে মিলে এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি সমমর্যাদার জন্য। আজকে যেই পথে সরকার গেছে, সেটা হয়তো সাময়িকভাবে কোনো একটা উদ্ধার হতে পারে কিছুদিনের জন্য, কিন্তু একটা চির বিভাজিত সংস্কৃতির দিকে আমরা যাচ্ছি, রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আমাদেরকে অবশ্যই পারস্পরিক সংঘর্ষের দিকে নিয়ে যাবে। ধন্যবাদ জনাব মাহবুব আজিজ। আমি আবহানা রাজ্জাকি ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব আজিজ ভাই যেটা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে বিভাজিতর দিকে যাচ্ছে, আপনারও কি তাই মনে হচ্ছে, অথবা আপনি কি বলবেন এই বিষয়ে? নাম্বার 1, আমি কোনো ভবিষ্যৎবাণী করতে পারি না। নাম্বার 2, মাসুদ কামাল ভাইয়ের কিছু বক্তব্য আমি শুনলাম, মাহবুব আজিজ ভাইয়ের বক্তব্য শুনলাম। যেমন মাহবুব আজিজ ভাই এক জায়গায় বললেন সব শেষের দিকে আইসে সকলে মিলে আমরা করেছি। মানে আপনি যদি জুলাই আন্দোলনটাও বলেন, সকলে মিলে করেছি, ইট ইজ ট্রু। তো প্রশ্ন হচ্ছে, সকলে মিলে তো আমরা কাকে তাড়াইছি? বৈষম্য বিরোধী শক্তি বলেন, ফ্যাসিস্ট বলেন, যা কিছু বলেন, কিন্তু তাকে তাড়ানো মানে তো মুক্তিযুদ্ধ তাড়ানো না। মুক্তিযুদ্ধের সাথে তার যে কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না, সেটাই উনি এস্টাবলিশ করছেন 16 বছরে। সুতরাং মুক্তিযুদ্ধের শক্তি, সপক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের চেতনা, এটা চিরস্থায়ী একটা বিষয়। ওই সরকারকে তাড়ানোর মানে কিন্তু এই নয়। কিন্তু যখনই সরকারটার কথা আসে, তখন তো প্যারালাল দুটো কথা চলে আসতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ আলাদা, 18 কোটি লোকের চেতনা। কেউ বিশ্বাস করে ধারণ করুক, না বিশ্বাস করে ধারণ করুক, এটা আমার ইতিহাস। প্লাস 24-এ যারা আন্দোলন করে হিরো যারা হয়েছে, তর্কের খাতিরে বলছি, জুলাই আন্দোলনে যে ছাত্রগুলাই হিরো হয়েছে, কিংবা এখনও যারা 24 নিয়ে কথা বলতে, শুধুমাত্র 24 নিয়ে কথা বলে, তাদেরকেও যদি আপনি লিখতে দেন যে তুমি বাংলাদেশের ইতিহাস লেখো, কারো পক্ষে সম্ভব না সেই 47, 69, 71 বাদ দিয়ে ওগুলাকে লিখে এসে 24-এ আসতে হবে। সুতরাং আমরা যে কথায় কথায় বলি ওটা বাতিল, ইট ইজ রং। কেউ পারবে না, কেউ না। একটা লোক বাংলাদেশ স্বাধীনতা বিশ্বাস করেন, এর লোকও যদি খুঁজে পান, তাকেও যদি লিখতে বলেন, তাকে ওগুলো লিখতে হবে। সুতরাং আমাদের এখান থেকে আমাদের শুরু করা উচিত। বিভাজনের বিষয় নাই আর, এইটা বলা মানে বিভাজন তৈরি করা। এইবার আসেন গণভোট। মাসুদ কামাল ভাই বলছেন গণভোট সংবিধানে নাই। ইয়েস, আমি একমত। গণভোটে এটাও নাই যে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন হবে, সংবিধানে নাই। সংবিধানে এটাও নাই যে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে আছে, নাই। তাহলে আমি কোন সংবিধানে নির্বাচন করতে যাচ্ছি? 7 মাস আগে যেটা চিৎকার করছি, আজকে সেটা এস্টাবলিশড। সংবিধানে কেউ নাই। সংবিধান কোনটা হচ্ছে? ইউনূস সাহেব যেটা বলে আসতেছে, এবং সব রাজনীতিবিদরা মেনে নিছেন। ফাইনালি গণভোটে যখন রাজনীতিবিদরা আসছেন, আপনার ফিরে আসার পথ নাই। সংবিধান অনুযায়ী তাহলে তো 5 বছর পরে ভোটের কথা। 5 বছর পরে ভোটের কথা যেমন একদিক, আর এক দিক যে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে, কোনো কারণে না হলে আরো 90 দিন আপনি নিতে পারেন, তাতে 180 দিন। আপনি ফেব্রুয়ারি 2026-এ কিভাবে নির্বাচন করবেন? অ্যাবসলিউটলি সংবিধানে নাই। আমি 7 মাস ধরে বলছি, আমি অনেক কথা শুনেছি, কমেন্ট শুনেছি, কিন্তু আজকে এস্টাবলিশড। বাংলাদেশে কেউ না এসে বলতে পারবে আমরা ওই সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। সংবিধান স্থায়ী না, পরিবর্তনশীল। আপনার ঘরের ফার্নিচার পরিবর্তনশীল, আপনার নিজের চলাফেরার মানসিকতা পরিবর্তনশীল। আপনি একসময় যে রঙের কাপড় ভাল লাগে, একটা সার্টেন এইজে এসে ওই কাপড়টা ভাল লাগে না। আপনার একটা লেভেলে এক একটা জিনিস চেঞ্জ হয়। কাজে আমরা এগুলোর একটা ভেগ টার্ম ইউজ করি। উইল অফ দ্য পিপল ইজ গণভোট, উইল অফ দ্য পিপল ইজ কনস্টিটিউশন। এবং যখন গণভোট হয় জনগণের দাবিতে, সেটা ওই যে আইন বাইন্দা দিছে 180 দিনের মধ্যে করতে, নো, গণভোট পাস করার পর ইট ইজ ফাইনাল। এটা যে সংসদে আবার অ্যাপ্রুভাল দিতে হবে, দ্যাট ইজ অলসো রং। সংবিধানের ঊর্ধ্বে গণভোট।
গণভোটের রিটার্ন ফর্মটা আপনার সংবিধান, গণভোটের রেজাল্টটা, তাহলে আমরা যাচ্ছি কোথায়? সংবিধান মোতাবেক আমরা কেউ নাই। তাহলে একটা জাতি যখন 8 মাস বৈশা, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, প্রস্তাব ছিল সেইগুলোকে একত্র করার জন্য সংস্কার এবং ঐক্যমত্য কমিশন বানানো হয়েছিল। দীর্ঘ 8 মাস পর তারা ব্যর্থ। এবং গণভোটের দাবি কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দলগুলো এস্টাবলিশ হয়ে আমরা গণভোট করব, কেউ ফিরে আসতে পারবে না, নো ওয়ে, আপনাকে করতেই হবে। আবার যদি বলেন গণভোট আর নির্বাচন একই দিনে, বড় দলের দাবি ছিল একই দিনে, আসছে তো একই দিনে। বরং গণভোট যদি আগে হইতো তাহলে কি হইতো, গণভোটের পরে যেটা এস্টাবলিশড হইতো তার আলোকে আপনি নির্বাচন করলে আপনি নির্বাচন বৈধতা পাইতো। আপনি এখন তো নির্বাচন করতেছেন, একই দিনে গণভোটও করতেছেন, দুইটাই সংবিধানের বৈধতা কোনটা কিভাবে পাবেন? আপনি বৈধতা সংসদ নির্বাচনটাই পাবেন কিভাবে? জি, আপনি বৈধতা পাওয়ার উপায়টা কি? 3 নম্বর আসেন, আমি আপনাকে যেটা বলি যে এই সরকার গণভোটে গেল কেন, একটা প্রশ্ন আসছে। সরকার কি প্রস্তাব দিয়েছিল আমরা গণভোট করব? নো, রাজনৈতিক দল থেকে আসছে। আসার পর আমি যাব না, আমরা করব না, আমি করব, ফাইনালি কি করলো? একমত হইতে পারে নাই, সরকারকে দায়িত্ব দিল। সরকার আবার 7 দিনের জন্য ফেরত দিল। ফেরত দেওয়ার পর আবার বলতে হলো সরকার সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের সাথে দায়িত্বশীল বড় দলের যেটা দাবি ছিল সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, তো সেই দিনই তো হয়েছে। সুতরাং বিচক্ষণতা কোথায়? আমরা যে এই সরকার তো আউটস্টেড, চলে যেতে বাধ্য সে, কিন্তু আমরা তাকে গালাগালি না করে আমরা যে গত 8 মাসের সিদ্ধান্তে যাইতে পারি নাই, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক বিদগুলো কি করলাম? এই গণভোট রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্ত, সমাধান তাদেরকে করতে হবে। নয় যদি কোনো বিশৃঙ্খল হয় তার দায়িত্ব রাজনীতিবিদদের দিতে হবে, সাফারার তারাই হবে, আমরাও সাফারার হব। ইউনূস সাহেবরা চলে যাবেন, আরামসে চলে যাবেন, ওনাদের কোনো টেনশন নেই। জনাব মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। আবু হেনা রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে সংবিধানে নেই, তাহলে কি সামনের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে কিনা? না, রাজ্জাকি ভাই যেটা বলছেন সেটা একদিকে ঠিক আছে, আরেকদিকে আমি তার সঙ্গে একমত না। উনি বলছেন সংবিধানও তো নাই, তো নাই, সংবিধানে অনেক কিছু আমরা মানি না, ঠিক আছে মানি না, তাহলে সরকার কেন বলে এটা একটা সাংবিধানিক সরকার? সরকার তো বলে, সরকার তো যেদিন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওটা পড়ে দেখেন, ওটা 20 নম্বর ধারায় কি আছে। তারা বলছে আমরা একটা সাংবিধানিক সরকার। হ্যাঁ বলছে একটা, হ্যাঁ বলছে, দেখেন আপনি। এখন যদি বলে থাকে আমি একটা সাংবিধানিক সরকার, তাহলে তো আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা সংবিধানটাকে সমুন্নত রাখা। তাহলে সরকার যদি না বলতো আমাকে আপত্তি ছিল না। সরকার যদি বলতো অন্য অন্য সামরিক শাসকদের মতো যে আমি সংবিধানকে স্থগিত করে দিলাম, দিয়ে তারপর তারা তাদের মতো কাজ করতো, যা ইচ্ছা তাই করতে পারতো, যে নাকি জিয়াউর রহমান করছে, এরশাদ করছে, তো ওটা তারা বলে নাই কেন? তারা বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। এখন বলতেছে পিপুলস উইল, খুব ভালো কথা, পিপুলস উইল অবশ্যই ইম্পর্টেন্ট। পিপুলস উইল যে গণভোট, এটা আপনি পালন করে পাই। বলেন যে না, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো মিলে আমরা বলছি। এখানে কয়টা দল ছিল? 25-26টা দল। তার বিশাল বিতর্ক তো এই যে আমাদের এখানে তো কিছু হয় নাই। তো আমি বলতেছি আমাদের এখানে নিবন্ধিত দল যখন তারা ছিল তখনই ছিল 52টা, তো অর্ধেকও তো নাই এখানে। সেই তো কথা, তো হইলো কি? কেমনে হইলো? আপনি জাতীয় ঐক্যমত্য করছেন, কি ঐক্যমত্য করছেন? যদি বলতেন পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্য, আমি কিছু বলতাম না। আপনি বলছেন জাতীয় ঐক্যমত্য। জাতি কাকে বলে? সমস্ত পলিটিক্যাল পার্টি যারা মেম্বার তারাই কি জাতি? এই জাতিতে আর কেউ নাই যারা কোনো রাজনীতি করে না, আর নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই 3 দলের যত কর্মী সমর্থক আছে যোগ করলে 1 কোটি হবে না। যদি কর্মী সমর্থক ধরি, যোগ করলে 1 কোটি হবে না। এর বাইরেও তো অনেক লোক আছে যারা নাকি এদেরকে ভোট দেয়। ওরা আবার 5 বছর পরে আরেকজনকে ভোট দেয়। এই জন্য তো 5 বছর পর দল চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়। ওইগুলো তো ফ্ল্যাকচুয়েট করে। ওরা কি জাতির পার্ট না? এটা জাতীয় ঐক্যমত হয় কেমন করে? আচ্ছা ঠিক আছে, আপনি বিএনপিটা আওয়ামী লীগের আর রাখবেন না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড রাখবেন না, রাখেন না। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নাই, আওয়ামী লীগের মতামত আছে। এই জাতীয় ঐক্যমত তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন। আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করেন নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। ঠিক আছে, রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং কিচ্ছু করবে না।
তো ঐক্যমত্য মিটিংয়ে তো আসতে পারতো, আসলো না কেন? ডাকলেন না কেন? আচ্ছা বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন? জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেন নাই। তাদের পার্টিগুলো তাদের মতামত কোনো মূল্য নাই, তাদেরকে ডাকলেন না কেন? বাদ দেন, জাতীয় পার্টি স্বৈরাচারের দোষ ছিল। কাদের সিদ্দিকীর জনতা পার্টিকে ডাকলেন না কেন? বলেন, কাদের সিদ্দিকী যে পার্টি, ও তো স্বৈরাচারের দোষ ছিল না, তো ওই ডাকলেন না কেন? তার মানে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আমি মনে করি এই দলগুলো ফ্যাসিস্ট। আপনি কেন মনে করেন? আপনি কি ভিত্তি? আপনি ব্যাখ্যা করবেন না। ওকে ফাইন। তারপরে যদি আমি প্রশ্ন করি, আপনি কে মনে করার? এই অথরিটি আপনাকে কে দিল? কিসের দিল অথরিটি? কিসের জাতীয় ঐক্যমত্য? আপনি আমরা পছন্দের লোকগুলিকে নিয়ে বিদেশ থেকে একজন লোক আমদানি করছেন, মহাজ্ঞানী। সে মহাজ্ঞানী এসে সবাই ক্লাস দেয়। আমি তো বলি ওটা সবাই পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিছে, নিয়ে প্রতিদিন সকালবেলা খাওয়ায় দাওয়ায় আলাপ সালাপ করে দেয়। এই পলিটিক্যাল পার্টিগুলি কোনো মেরুদণ্ড নাই আমি মনে করি। এই পলিটিক্যাল পার্টি বিএনপি, জামাত, যতগুলি পার্টি আছে, এদের কোনো মেরুদণ্ড আছে বলে আমি মনে করি না। আমি জাতি হিসেবে, দেশের একজন নাগরিক হিসেবে এদের কর্মকাণ্ড, এদের আচরণ, কথাবার্তা পলিটিক্যাল পার্টির আমি খুব লজ্জিত যে এরা আমাদের পলিটিক্যাল পার্টি। একটা আমেরিকা, আপনি এখন আলিয়ার নাম দিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখেন কি আসবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আলী রিয়াজের নাম। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, আমেরিকান পলিটিক্যাল, একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে নিয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে প্রতিদিন আলাপ করে, আর হাসি মুখে খাওয়া দাওয়া করে চলে আসে। এতে কোনো মেরুদণ্ড আছে? সারপ্রাইজিং না? আমি বললাম যে এই পলিটিক্যাল পার্টিগুলোর কোনো মেরুদণ্ড আছে? জি, ধন্যবাদ আপনাকে জনাব মাহবুব আজিজ। আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন, মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকার যখন শপথ নিয়েছে এবং তখন তারা বলছিল যে তারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার যা সিদ্ধান্ত নেবে তাই তো সাংবিধানিক হবে, তাহলে এটা অবৈধ হওয়ার কারণ কি? আবহানা রাজ্জাকি ভাই বলছিল যে তারা বিভিন্ন যে দায়িত্ব নিয়েছে এগুলো তো সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে মানেই তো এটা এক প্রকার অবৈধ বিষয়। ব্যাখ্যা আমরা দিব। আচ্ছা দেখুন, যে বিড়াল সাদা কি কালো এটা বেশি গুরুত্বপূর্ণ না বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা দিয়ে কিন্তু বিড়াল চেনা যায়। আপনি এই সরকার কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া এসেছে সবাই আমরা জানি, এবং যদি সরকার সংবিধানের বিরোধী হতো তাহলে তো আর রাষ্ট্রপতির কাছে শপথই নিত না। সে রাষ্ট্রপতি আবার আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, কাজে ওই শপথ নেওয়ার সাথে সাথে তো ওই বিতর্ক শেষ। তারপরে যেই এত দিন ধরে চলছে, প্রায় 8-9 মাসের যেই তাদের লাগাতার আলোচনা, এবং সেখান থেকে এটা মাসুদ ভাই যথার্থই বললেন যে এইটার যে ফাফা পরিস্থিতিটা, যে 30টি রাজনৈতিক দলের অনেক দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই আমরা জানি না। অনেকেই বলেন যে আমার পরিবারে যত সদস্য ওই একটি রাজনৈতিক দলের সেই পরিমাণ কর্মী নাই। এই হচ্ছে আমাদের এই 30টি রাজনৈতিক দলের অবস্থা। তো 7-8টি দল বাদে আসলে সেখানে আমরা নাম জানি না। তো এই কজন বসে রাষ্ট্রের মূল নীতি পরিবর্তন করে ফেলছেন, এর চেয়ে বড় তামাশা হয়? এবং সেটা মুক্তিযুদ্ধকে আপনার বিসর্জন দেবার কাছাকাছি চলে যাচ্ছেন। যতই আজকে এটা হালকাভাবে দেখা হোক না কেন, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের রাষ্ট্রের মূলনীতি এই কয়জন কোন ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে বাদ দেওয়ার এখতিয়ার রাখেন? তার তো একটা প্রস্তাব দিতে পারতেন যে হ্যাঁ আমরা এরকম মনে করছি, নির্বাচিত সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন। তা না, তারা পরিবর্তন করে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোও তারা নিজ দায়িত্বে বাদ দিয়ে, এবং সেটা যখন বলা হলো বিএনপির পক্ষ থেকে যে আমাদের নোট অফ ডিসেন্স বাদ দিয়ে দিয়েছে, ডিসেন্টগুলো, আমরা এটা প্রতারণার সামিল জাতির সাথে, এটা কিন্তু তারা বলেছে বিএনপির পক্ষ থেকে। তাহলে যখন রাজনৈতিক দলের সাথে প্রতারণা করা হচ্ছে এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটে পুরো জাতির সাথেই প্রতারণা না কি, আপনি কি করে পারেন এটা? এবং রাজ্জাকি ভাই যেটা বললেন, কাপড় বদলানো হয়, ফার্নিচার বদলানো হয় পুরনো হয়ে গেলে। ভাই, কাপড়, ফার্নিচার আর মগজ এক জিনিস না। আপনি মগজ পুরনো হয়ে গেলে বদলে ফেলবেন, আত্মা হৃৎপিণ্ড বদলে ফেলবেন? না, বাদ দিতে হয় না, হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না। আমি বলছি কোনটা আমি মিন করি। আপনার সময় কথা বলেন প্লিজ, আমি একটু বলে নেই। কাপড়টা পরে আপনি কাপড় আর ফার্নিচারের সাথে একটা দেশের যে দর্শন, একটা সাংস্কৃতিক মান, একটা চেতনা মিলালে চলবে না। যদি
আমরা ধর্ম নিরপেক্ষতাকে বাদ দেই, তাহলে আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হই না কেন? আপনারা তো অনেক গণভোটের ব্যবস্থা করছেন নিজেরা। ঠিক আছে, সাংস্কৃতিক যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, যে সাম্প্রদায়িক উত্থান আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বসবেন, আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব? 69 এবং 71-এ তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। চলেন একসাথে হয়ে যাই। কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে ফ্যাসিস্টকে যুক্ত করে দেওয়া হচ্ছে, তো তার মানে কি যাবে ভবিষ্যতে? আমরা কি পেছনের দিকে হাঁটবো? আমাদের একদল জামায়াতের আমির বলছেন মেয়েরা 5 ঘন্টা কাজ করতে পারবেন ওনারা জয়ী হলে। তার মানে কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওটি দেখলেন, অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শিখতে পারলেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখছেন, আপনি হয়তো বা রাজনীতি নিয়ে অনেক কিছু ভাবেন, অনেক চিন্তা করেন, রাজনীতির ভালোর দিকগুলো খুঁজে বের করতে চান। প্রিয় দর্শক, আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, মানে প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে একটি মাত্র সাবস্ক্রাইব করে দেবেন। তাতে হবে কি, পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, কমেন্ট করবেন, তার কারণ হচ্ছে আপনি যদি একটি কমেন্ট বলেন, আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়তে পারবে, সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। এবং মানুষ বলতেই ভুল আছে, মানুষ বলতেই ভুল হয়, আপনার চিন্তা ভাবনা হয়তো বা ভুল হতে পারে। সেই জিনিসটি কিন্তু তখনই ফুটে উঠবে যখন আপনি আমাদের ইনবক্সে একটি কমেন্ট করবেন। ওই কমেন্টে আরেকজন এসে পড়ে যদি দেখে যে আপনি ভুল বলতেছেন কিংবা আপনার চিন্তা ভাবনা ভুল, তাহলে কিন্তু ওই কমেন্টের অ্যান্সার দিয়ে সে আপনাকে শুধরে দিতে পারবে। প্রিয় দর্শক, একটি লাইক অবশ্যই দেবেন। চলেন আমরা বিস্তারিত কথা বলি। বাংলাদেশের রাজনীতিটাকে ভালো করতে হলে বাংলাদেশের রাজনীতিতে ভালো মানুষদেরকে আনতে হবে। এখন ভালো মানুষদেরকে কিভাবে আমরা আনবো? ভালো মানুষদেরকে আনবো তাদেরকে উৎসাহিত করে যে ভাই আপনি রাজনীতির মাঠে নামেন, আমরা আপনার সঙ্গে আছি। এবং যেই সব চাঁদাবাজ, নেশাখোর, বাবাখোর এবং এই টাইপের কাজকর্ম যারা করে, লুট করে, রাতের বেলা পোলাপাইন দিয়ে চুরি করায়, ছিনতাই করায়, ডাকাতি করায়, এই যে নেতারা আছে, এইসব নেতাদের কাছ থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। একজন ভালো মানুষ যদি রাজনীতি আসে, সে যেই দলের হোক না কেন, তাকে আপনি ভোট দিন এবং তাকে আরও উৎসাহিত করুন যে আমরা আপনার পাশে আছি। এভাবেই কিন্তু আমরা বাংলাদেশের রাজনীতিটাকে পরিবর্তন করতে পারি। বর্তমানে ভালো মানুষ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আসতে চায় না, শুনলেই তারা থুতু ফেলে। বাংলাদেশের রাজনীতির অবস্থা এমন হয়েছে। প্রিয় দর্শক, অনেক বকবক করে ফেললাম, ভাবতেছি চলে যাব। তার আগে আপনাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করতে চাই, আমাদের এই চ্যানেলটিকে একটি মাত্র সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দর্শক, আমাদের ফ্যামিলিতে নানান সময় নানান ঝামেলা হয়, সেই ঝামেলাগুলিকে সলভ করার জন্যই রাজনৈতিক ব্যক্তিবর্গরা থাকে। এখন দেখেন, একই রাজনৈতিক নেতা, সে যদি একটি সালিশ বিচার করতে চায়, ধরেন একজন একটি বউ তালাক দিবে, সেই সালিশ বিচার করতে গেলে মেয়ের পক্ষ থেকেও খায় আর ছেলের পক্ষ থেকেও টাকা খায়। দুই পক্ষে টাকা খেয়ে কি রায় দিবে উনি আপনি বলেন? যেই পক্ষের টাকা 1000 বা 100 টাকা বেশি হবে, সেই পক্ষের রায় হয়তো বা দিয়ে দেবে। প্রিয় দর্শক, যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি মাত্র সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।